প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা উইমেন কলেজ অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা আজকে একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি কে এম আশরাফুল আমিন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি আজ বিএসএস সম্মান শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের বাংলাদেশের সমাজ কাঠামো কোর্স নিয়ে আলোচনা করব। কোর্স কোড 23/2011, লেকচার 1। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো সমাজ কাঠামোর সংজ্ঞা, সমাজ কাঠামো মার্ক্সীয় ও অমার্ক্সীয় ধারণা, সমাজ কাঠামো প্রকৃতি, সমাজ কাঠামো উপাদান। সমাজ কাঠামোর সংজ্ঞা। সামাজিক কাঠামো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এর মাধ্যমে সমাজে মানুষের সাথে মানুষের যে জটিল সম্পর্ক জাল ও সমাজের বিভিন্ন অংশের যে বিন্যাস তা অনুধাবন করা যায়। সমাজবিজ্ঞানের সূচনা লগ্ন হতেই সমাজবিজ্ঞানের সমাজ কাঠামো একটি অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে পরিগণিত। আধুনিক সমাজবিজ্ঞানেও এটি একটি মৌল প্রতিপাদ্য বিষয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রকৃতপক্ষে এ প্রত্যয়টি সামাজিক বিজ্ঞানসমূহের মাঝে সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞানের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। স্ট্রাকচার শব্দটি শুরুতে বাড়িঘর, দালান কোঠা ইত্যাদি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ষোড়শ শতক থেকে এটা যে কোনো সত্তার সমগ্রকের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে চার্লস ডারউইন সর্বপ্রথম জীববিজ্ঞানে প্রত্যয়টি ব্যবহার করেন। প্রায় তখন থেকেই সমাজবিজ্ঞানের অন্যতম অগ্রনায়ক হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের সমাজ কাঠামো প্রত্যয়টি ব্যবহার করেন। 1945 সাল থেকে প্রত্যয়টি একটি সুনির্দিষ্ট প্রত্যয়ের রূপ লাভ করে এবং সুসংবদ্ধ সামাজিক প্রপঞ্চের ক্ষেত্রে প্রত্যয়টি প্রয়োগ শুরু হয়। স্পেন্সারের হাত ধরেই মূলত ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখিম এবং ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী র্যাটক্লিফ ব্রাউন উভয়ে তাদের স্ব ক্ষেত্রে প্রত্যয়টি প্রতিষ্ঠিত করার প্রয়াস পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জ্ঞান বিজ্ঞান চর্চার শাখা প্রশাখা বিস্তৃত হয়, ফলে 1945 সাল থেকে প্রত্যয়টি একটি সুনির্দিষ্ট প্রত্যয়ের রূপ লাভ করে। সমাজ কাঠামোর সংজ্ঞায়ন ও বিশ্লেষণের জন্য ডক্টর রঙ্গলাল সেন তার সমাজ কাঠামো, পুঁজিবাদ ও সমাজতন্ত্র নামক গ্রন্থে দুটি ধারণার অবতারণা করেন। প্রথমটি হচ্ছে জৈবিক বা অমার্ক্সীয় ধারণা, দ্বিতীয়ত অজৈবিক বা মার্ক্সীয় ধারণা। সামাজিক কাঠামো বিশ্লেষণে মার্ক্সীয় ধারণার 70 দশকে বিশেষ প্রভাব সৃষ্টি করেছিল। মার্ক্সীয় ধারণা সমাজবিজ্ঞানের অন্যান্য দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় সামাজিক কাঠামো বিশ্লেষণে অনেক সময় মার্ক্সীয় এবং অমার্ক্সীয় ধারণার মধ্যে বিভাজন টানা হয়। অমার্ক্সীয় চিন্তার মধ্যে নানা এবং এমনকি বিরোধী দৃষ্টিভঙ্গিও রয়েছে। ব্যক্তি এবং ভিন্নতার দিক থেকে সামাজিক কাঠামোর অমার্ক্সীয় ধারণার পরিসর অনেক বড়। অমার্ক্সীয় বা জৈবিক ধারণার সমাজতাত্ত্বিকদের মধ্যে র্যাটক্লিফ ব্রাউন, ইআর লিচ ও মরিস জিন্সবার্গ অন্যতম। সমাজ কাঠামো সম্পর্কে নৃবিজ্ঞানী র্যাটক্লিফ ব্রাউন বলেন, A part of social structure, all social relations of person to person. In the study of social structure, the concrete reality with which we are concerned is the set of actually existing relations at a given moment of time which link together certain human beings. এখানে ব্রাউন তার সংজ্ঞায় ব্যক্তির সাথে ব্যক্তির সামাজিক সম্পর্ককেই সমাজ কাঠামো বলেছেন। তিনি এখানে সমাজ কাঠামোকে সংজ্ঞা দিতে গিয়ে সামাজিক সম্পর্ককে বেশি গুরুত্ব আরোপ করেছেন। এক্ষেত্রে ব্রাউন মূলত বিশেষ সম্পর্কের উপর জোর দিয়েছেন। তাই বটমোর ব্রাউনের সমালোচনা করে বলেন, অধিকাংশ লেখক সমাজ কাঠামো বলতে সমাজের কাঠামোগত অবস্থানকে বুঝিয়েছেন, অর্থাৎ সমাজের উপাদানগুলির ব্যাখ্যা করেছেন। রেমন্ড ফার্থ ব্রাউনের সংজ্ঞা সমালোচনা করে বলেন, ব্রাউনের সংজ্ঞার সামাজিক উপাদানগুলোর স্থায়িত্ব ও অস্থায়িত্বের মধ্যে তেমন পার্থক্য চিহ্নিত করা হয়নি এবং
সমাজ ও সমাজ কাঠামোর মধ্যে পার্থক্য নির্দেশ করা সম্ভব নয়। তবে মরিস জিন্সবার্গের সংজ্ঞা অধিকতর গ্রহণযোগ্য। তার মতে, the study of social structure is concerned with the principal forms of social organizations, types of groups, associations, and institutions, and the complex of these which constitute societies. অর্থাৎ সমাজ কাঠামো হলো প্রধান প্রধান গোষ্ঠী ও অনুষ্ঠান প্রতিষ্ঠানে একটি জটিল রূপ যার দ্বারা সমাজ গঠিত হয়। এখানে সামাজিক সম্পর্ক ও গোষ্ঠীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মরিস জিন্সবার্গ মূলত এটা বোঝাতে চেয়েছেন যে মূলত সমাজ কাঠামো গড়ে ওঠে সামাজিক সম্পর্ক এবং গোষ্ঠীর উপর ভিত্তি করে। আবার SF নেডেল তার থিওরি অফ সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে সমাজ কাঠামো বলতে একটি সমাজের জনসংখ্যা ও তার অবকাঠামোগত বৈশিষ্ট্যের উপর জোর দিয়ে বলেছেন, ব্যক্তির নির্দিষ্ট ভূমিকার মাধ্যমে সমাজ কাঠামো উপলব্ধি করা যায়। তার মতে প্রত্যেকটি সমাজেই ব্যক্তি কতগুলো ভূমিকা পালন করে থাকে এবং সে যে ভূমিকা পালন করে তার মাধ্যমে সমাজ কাঠামোর স্বরূপ উন্মোচিত হয়। অর্থাৎ নেডেল তার সঙ্গে বোঝাতে চেয়েছেন ব্যক্তির সমাজে বসবাস করতে গিয়ে যে ভূমিকা বা সমাজের জন্য সে যে কাজগুলো করে থাকে সেটার উপর ভিত্তি করে মূলত সমাজ কাঠামো গড়ে ওঠে। অন্যদিকে ইয়ার লিচ রাজনৈতিক ক্ষমতার প্রেক্ষিতে সমাজ কাঠামোর সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে social structure consists of a set of ideas about the distribution of power between persons and group of persons. অর্থাৎ এ থেকে বলা যায় ব্যক্তি বা গোষ্ঠীর সদস্যদের মধ্যে ক্ষমতা বন্টনের যে সমষ্টিগত ধারণা তার সমন্বয়ে সমাজ কাঠামো গঠিত হয়। এখানে তিনি রাজনৈতিক ক্ষমতার সাথে অর্থনৈতিক সম্পর্কে কোনো কথা বলেননি। সমাজ কাঠামোর উপরোক্ত অমার্ক্সীয় সকল সংজ্ঞায় সমাজ কাঠামোর মূলত একটি দিক স্থান পেয়েছে, মার্ক্স যাকে উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার হিসেবে বিবেচনা করেছেন। কার্ল মার্কস সামাজিক কাঠামো বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নির্মাণ করেছেন যা ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বান্দ্বিক বস্তুবাদ নামে পরিচিত। মার্কসের মতে মানুষের কিছু বাস্তব চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। ঐতিহাসিক প্রক্রিয়ায় বিবর্তিত এই সম্পর্কগুলো জালই হচ্ছে সমাজ কাঠামো। মার্কসের মতে সামাজিক কাঠামোর দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ভিত্তি বা বেস, আর একটা হচ্ছে উপরিকাঠামো, যাকে তিনি বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো এবং সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো হিসেবে বিবেচনা করেছেন। সমাজ বিকাশের একটি নির্দিষ্ট পর্বে বস্তুগত উপাদান সম্পর্কের সমগ্র রূপ নিয়ে সৃষ্টি হয় ওই সমাজের অর্থনৈতিক কাঠামো বা ভিত্তি। এই বাস্তব ভিত্তির উপর সৃষ্টি হয় আইনগত, রাজনৈতিক ও সামাজিক সচেতনতার উপরিকাঠামো যা ভিত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি যদি দেখি কার্ল মার্কস সমাজ কাঠামো বলতে সমাজের শ্রেণী কাঠামোকেই বুঝিয়েছেন। তিনি তার কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে বলেছেন সমাজ কাঠামোর দুটি অংশ রয়েছে যা আমরা আগেও বলেছি, যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার। অর্থনৈতিক উৎপাদন সম্পর্ক দ্বারা সমাজে বস্তুগত উৎপাদন শক্তির যে বিকাশ ঘটে তা সমাজের অর্থনৈতিক কাঠামো তথা মৌল কাঠামো নির্মাণ করে। মার্কসের মতে আইন, সাহিত্য, শিল্পকলা, দর্শন, রাজনীতি ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠে উপরিকাঠামো বা সুপারস্ট্রাকচার। আমরা একটি ছকের মাধ্যমে মার্কসীয় সমাজ কাঠামো ব্যাখ্যা উপস্থাপন করতে পারি। আমরা এখানে দেখতে পাই কার্ল মার্কস সোশ্যাল স্ট্রাকচারকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, অপরটি সুপারস্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারেও কিছু শ্রেণীবিভাগ রয়েছে, তার মধ্যে রয়েছে ফোর্সেস অফ প্রোডাকশন, রিলেশন অফ প্রোডাকশন। আবার ফোর্সেস অফ প্রোডাকশন ডিপেন্ড করে means of production such as machinery, labor, skill, technology, etc.
আবার রিলেশন অফ প্রোডাকশনে আমরা দেখতে পাই সোশ্যাল ক্লাস অ্যান্ড রিলেশনস বিটুইন মিনস অফ প্রোডাকশন, ওনারশিপ অফ ওয়েলথ, ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্টিভ গুডস এটসেট্রা। বেসিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সমাজে ল, আর্টস, লিটারেচার, ফিলোসফি, রিলিজিয়ন, পলিটিক্স, স্টেটস, ল্যাঙ্গুয়েজ আরও অনেক কিছু সমন্বয়ে গঠিত হয় হচ্ছে এই সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো। আমরা ছক থেকে দেখতে পাই উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কে সমন্বয়ে রূপ বা ভিত্তি অনুসারে সমাজের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, আচার আচরণ, সাহিত্য ইত্যাদি গড়ে ওঠে। তিনি বলেন, সমাজের মৌল কাঠামো অধিকতর গতিশীল, তাই মৌল কাঠামো পরিবর্তিত হলে তার সাথে সাথে সামঞ্জস্য রেখে অধিকাঠামো পরিবর্তিত হয়ে থাকে। মানুষের জীবন প্রণালী থেকেই সমাজ কাঠামোর স্বরূপ উদ্ঘাটন করা যায়। তাই সামাজিক বিবর্তনে সমাজের বিভিন্ন অবস্থার মানুষের জীবন প্রণালী কিংবা শ্রেণী সম্পর্কে বিশ্লেষণ করলেই আমরা সমাজ কাঠামোর স্বরূপ উদ্ঘাটন করা যায়। আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেই বেসিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করেই কিন্তু সুপার স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে। কারণ আমরা যদি বাংলাদেশের উৎপাদন শক্তি বা উৎপাদন সম্পর্কের উপর ভিত্তি করে যে বেসিক স্ট্রাকচার তৈরি হয় সেটার উপর ভিত্তি করে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের সংস্কৃতি, জীবনযাত্রার মান, আচার অনুষ্ঠান, সাহিত্য সেগুলো গড়ে উঠেছে যুগ যুগ ধরে। এই বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে কিন্তু ওগুলা গড়ে উঠেছে, যেটাকে কার্ল মার্কস বলতে চেয়েছেন যে উপরিকাঠামো। আমরা যদি সমাজ কাঠামোর প্রকৃতি সম্পর্কে জানতে চাই তাহলে দেখব সামাজিক কাঠামোর ভিত্তি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। আমরা একে অন্যের সাথে কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়ে থাকি। কম বেশি স্থায়ী সামাজিক মিথস্ক্রিয়ার ফলে সামাজিক গোষ্ঠীর সৃষ্টি হয়, যেমন প্রতিবেশী বর্গ, খেলার সঙ্গী, ফুটবল টিম, ক্রিকেট টিম। সৃষ্টি হয় প্রতিষ্ঠানের পরিবার, বিদ্যালয়, ধর্ম, রাজনৈতিক দল, আমলাতন্ত্র প্রভৃতি। গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের মধ্যে থাকে ব্যক্তির বিভিন্ন অবস্থান বা স্ট্যাটাস এবং ভূমিকা বা রোল। আমরা যদি এখানে স্ট্যাটাস সম্পর্কে ধারণা লাভ করি তাহলে দেখতে পাবো, দেখো, ইট দিয়ে যেমন বাড়ি তৈরি করা হয় তেমনি অবস্থান দিয়ে সামাজিক কাঠামো গড়ে ওঠে। অবস্থান দু রকমের হয়ে থাকে, একটি অর্পিত আর একটা হচ্ছে অর্জিত। অর্পিত অবস্থান হচ্ছে জৈবিকভাবে বা জন্মসূত্রে ব্যক্তির উপর আরোপিত হয় এবং ব্যক্তির পক্ষে তা বদল করা সম্ভব নয়। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, ব্রাহ্মণ প্রভৃতি আরোপিত অবস্থানের উদাহরণ। আবার অর্জিত অবস্থান হচ্ছে কোনো ব্যক্তি নিজের ক্ষমতা এবং দক্ষতার মাধ্যমে অর্জন করে থাকে। ধরো, একজন মানুষ সারা জীবন তার স্টুডেন্ট লাইফ পরিশ্রম করার ফলে সে একটা ভালো চাকরি লাভ করেছে। সে কোনো কলেজের লেকচারার হয়েছে বা কোনো ইঞ্জিনিয়ার হয়েছে বা বিসিএস ক্যাডার হয়েছে। এটা হচ্ছে তার দক্ষতা মাধ্যমে অর্জন করা অবস্থান। তো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হাইকোর্টের বিচারপতি, কলেজের অধ্যক্ষ, কোনো ব্যাংকের বড় কর্মকর্তা, বিসিএস ক্যাডার। আবার যদি দেখি ভূমিকা, অবস্থানের সাথে সামাজিকভাবে চিহ্নিত যে সমস্ত অধিকার বা দায়িত্ব যুক্ত থাকে তাকে ভূমিকা বলা হয়। সমাজের ব্যক্তির প্রায় সব কাজে ভূমিকার পরিসরে ঘটে থাকে। একই ব্যক্তির অজস্র অবস্থান বা ভূমিকা থাকে। সমাজ কাঠামোর উপাদান। সমাজ টিকে থাকার অন্যতম প্রধান বিষয়গুলো হলো সমাজের প্রতিষ্ঠিত ধ্যান ধারণা, কার্যকলাপ, সংগঠন, দ্বন্দ্ব সংঘাত, সমঝোতা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ সমাজে প্রতিষ্ঠিত ধারণাগুলির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে সমাজ কাঠামোর উপাদান হিসেবে সমাজের প্রধান প্রধান অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং দলকে চিহ্নিত করেছেন। আমরা সমাজ কাঠামোর বিভিন্ন উপাদান নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আসি পরিবার ও বিবাহ প্রথা। আমরা যদি সমাজ নিয়ে চিন্তা করি তাহলে প্রথমেই আসে পরিবার
এবং পরিবারের সাথেই সম্পৃক্ত হচ্ছে বিবাহ প্রথা। বিবাহের মাধ্যমে একজন পরিচিত বা অপরিচিত নারী পুরুষ সামাজিক সম্পর্কের মাধ্যমে একটি পরিবার গঠন করে থাকে। পরিবার ও বিবাহ প্রথার মাধ্যমে মানুষের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থনৈতিক যোগান, জৈবিক বাসনা ইত্যাদি কার্যাবলী সংগঠিত হয়ে থাকে। পরিবারের ভিত সুদৃঢ় থাকলে সমাজ জীবনে সুশৃঙ্খল ব্যবস্থা টিকে থাকতে সহায়ক হয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক প্রতিষ্ঠান। মানুষের প্রধান প্রধান মৌলিক চাহিদা পূরণের সাথে অর্থনৈতিক কার্যাবলী জড়িত। মানুষের বাস্তবমুখী চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক যোগানও বিভিন্ন রকম হয়ে থাকে। এই জন্য কার্ল মার্কস অর্থনৈতিক কার্যাবলীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রাজনৈতিক প্রতিষ্ঠান সমাজস্থ মানুষের প্রাথমিক অবস্থা থেকে জীবন ব্যবস্থা তথা নিরাপত্তার জন্য দলপতিকে অনুসরণ করা হতো। মানুষ যখন বন জঙ্গলে বসবাস করত, তখন দলপতি মানে দলের যে সব থেকে শক্তিশালী ছিল তাকেই মূলত দলপতি হিসেবে বিবেচনা করা হতো এবং তাকে অনুসরণ করে বাকি সদস্যরা পরিচালিত হতো। মানব জীবনের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজন হয় আইন, শাসন ও রাষ্ট্র ব্যবস্থা। বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে কৌম জীবন থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা সমাজ বিবর্তনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন সমাজ কাঠামো দেখতে পাই। আমরা যদি আদিম সাম্যবাদী সমাজে দেখি, তখন আদিম সাম্যবাদী সমাজ কাঠামো ছিল। পরবর্তীতে দাসভিত্তিক সমাজ কাঠামো আসে। দাসভিত্তিক সমাজ কাঠামোর পরে সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো, পুঁজিবাদী সমাজ কাঠামো এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সমাজতান্ত্রিক সমাজ কাঠামো ইত্যাদি পরিলক্ষিত হয়ে থাকে। তারপর আসি ভাষা। সমাজস্থ মানুষের পারস্পরিক মনোভাব আদান প্রদানের মাধ্যম হিসেবে ভাষা মৌলিক চাহিদা পূরণ করে থাকে। কারণ আমরা আমাদের সকল কিছু বোঝানোর ক্ষেত্রে এই ভাষাকে ব্যবহার করে থাকি। ভাষার মাধ্যমে আমরা আমাদের মনোবাসনা, মনের ইচ্ছা, মনের ভাব প্রকাশ করে থাকি। সুখ দুঃখ, আনন্দ উচ্ছ্বাস, বেদনা, আবেগ, অনুভূতি সবকিছুই মানুষ ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকে। তাই সামাজিক সংহতি ও মনোভাব প্রকাশের ক্ষেত্রে ভাষা সমাজ কাঠামোর অন্যতম মৌলিক উপাদান হিসেবে স্বীকৃত। ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের ভয় ভীতি, নিরাপত্তাহীনতা, জীবন ও জগৎ সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসা, সুখ দুঃখ, বেদনা, হতাশা প্রভৃতি বিষয়ের সমাধান খুঁজতে গিয়ে যে অতিপ্রাকৃত কোনো শক্তির উপর বিশ্বাস স্থাপন করে, এর মাধ্যমে সে তার সমস্যার সমাধান কামনা করে থাকে। ধর্ম প্রত্যেকটা মানুষের তার নিজস্ব বিশ্বাস। কেউ ইসলাম ধর্ম বিশ্বাস করে, কেউ হিন্দু ধর্ম বিশ্বাস করে থাকে, কেউ বা খ্রিস্টান বা বৌদ্ধ। মানুষ তার এই বিশ্বাসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান, আচার, প্রথা পালন করে থাকে। প্রত্যেকটা ধর্মেরই কিছু ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। হিন্দুরা পূজা, মুসলমান যারা রয়েছে তারা ঈদ পালন করে থাকে। সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম এর মতে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের সংহতি স্থাপিত হয়ে থাকে। ধর্মের মাধ্যমেই কিন্তু মানুষ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে এবং সামাজিক যে সংহতির ক্ষেত্রে ধর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক সংগঠন সমাজ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান, কেননা এর মাধ্যমে ব্যক্তির পছন্দ ও সিদ্ধান্তের দ্বারা সামাজিক সম্পর্কসমূহ রীতিসিদ্ধ হয়ে থাকে। এর ফলে ব্যক্তি তার কাঙ্ক্ষিত আচরণ করতে সক্ষম হয় এবং সামাজিক সংহতি বৃদ্ধি পায়। সামাজিক আদর্শ ও মূল্যবোধ। সমাজস্থ ব্যক্তিবর্গের মনোভাব, প্রয়োজন ও অভিপ্রায় যাচাই ও তুলনা করার যে মানদণ্ড, তাই হলো সামাজিক আদর্শ, এবং যার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক বিধি ব্যবস্থা ও আচার ব্যবহারের অর্থ ও আইনগত তাৎপর্য বিবেচনা করে, তা হলো সামাজিক মূল্যবোধ। সামাজিক আদর্শ ও মূল্যবোধ সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের সাথে গ্রথিত হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই
তার সামাজিকীকরণ ব্যবস্থার মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সমাজস্থ জীবে বা সমাজস্থ মানুষে পরিণত বা সামাজিক জীবে পরিণত হয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তি সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে সক্ষম হয়। টম বটমোর এর মতে ব্যক্তি তার সমাজতাত্ত্বিক মূল্যবোধ বা মূল বস্তু সমূহকে ঘটনা বা বিষয় হিসেবে অধ্যয়নে প্রয়াস পায়। কোন সমাজের মূল্যবোধগত বিষয়গুলি অধ্যয়নের বিষয়বস্তু হিসেবে দেখা আর তার প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করা সম্পূর্ণ পৃথক ব্যাপার। মনস্তাত্ত্বিক উপাদান। সমাজে অবসর বিনোদনের জন্য বিভিন্ন ক্রিয়ামূলক ব্যবস্থা রয়েছে। এসব দ্বারা সামাজিক মানুষের পারস্পরিক সংহতি গড়ে ওঠে, সেজন্য মনস্তাত্ত্বিক দিকও সমাজ কাঠামোর উপাদান বলে বিবেচিত। এর ফলে গোষ্ঠী চেতনা গড়ে ওঠে, তাই গোষ্ঠীগত চেতনাও সমাজ কাঠামোর জন্য কম গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ সমাজবিজ্ঞানী সমাজ কাঠামোকে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলে অভিহিত করলেও কোনো কোনো সমাজবিজ্ঞানী প্রত্যয়টিকে নিয়ে সমালোচনারও অবতীর্ণ হন বা সমালোচনাও করে থাকেন। সমাজবিজ্ঞানী ক্রোয়েবারের মতে সমাজ কাঠামো শব্দটির ব্যাপক ব্যবহার যথার্থ নয়। তার মতে বিষয়টি ভালো, তবে এর ব্যবহার কঠিন। আবার ফার্তের মতে সমাজ কাঠামো শব্দটিকে যেভাবে প্রকাশ করা হয়েছে শব্দটিকে তত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তার মতে এই শব্দটি সমাজবিজ্ঞানের শব্দকোষের একটি শব্দ মাত্র, এটাকে বিশেষভাবে বিবেচনা করার কিছু নেই। ফার্ত এটাই বোঝাতে চেয়েছেন, বা এটা নিয়ে আলোচনা সমালোচনারও কিছু নেই। কিন্তু যতই সমালোচনা থাকুক না কেন, সমাজতাত্ত্বিক আলোচনায় এর গুরুত্ব অনেকখানি। বস্তুত যে কোনো সমাজকে অনুধাবনের জন্য সংশ্লিষ্ট সমাজ কাঠামোকে জানার বিকল্প নেই। শুধু সামাজিক কাঠামো অনুধাবনের মাধ্যমেই সমাজের চিত্র অনুধাবন করা সম্ভব। কারণ আমরা যদি একটা সমাজ ব্যবস্থার সমাজ কাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারি, তাহলে আমরা পুরো সমাজকেই বা পুরো সমাজ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সমাজ কাঠামো সম্পর্কে, সমাজ কাঠামোর উপাদান, সমাজ কাঠামোর প্রকৃতি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো তোমরা মেনে চলবে, সেটাই প্রত্যাশা করি।